এবার একটা কোশ্চেন মাথা থেকে বার করলাম, যার মধ্যে নর্মাল লস অ্যাবনর্মাল লস দুটোই আছে। এটা একটা ছোট, তারপরে কিন্তু আসল ক্যাচাল কিন্তু আসছে। আসল ক্যাচালের দিকে এখনো কিন্তু যায়নি, এগুলো খুব নর্মাল। এবার এটাতে কি বলছি, গৌতম কনসাইন 5000 পিস হচ্ছে পেন টু শুভদীপ, কস্টিং ₹10 টাকা ইচ, উইথ এ ডাইরেকশন টু সেল দেম অ্যাট ₹15 ইচ, 15 টাকা করে বিক্রি করবে। গৌতম ইনকার্ড ভেরিয়াস ডাইরেক্ট এক্সপেন্সেস অফ ₹1200 টাকা। শুভদীপ ইনকার্ড করেছে 300 টাকা লেবার চার্জ, 700 টাকা ইন্স্যুরেন্স, আর 1200 টাকা হচ্ছে গোডাউন রেন্ট। এইটুকু পোর্শন আগের সঙ্গে প্রায় সমান। এবার আমি বলছি শুভদীপ এন্টাইটেল টু গেট 10% হচ্ছে কমিশন পেয়েছে সেলের উপরে, আর 1% হচ্ছে ডেল ক্রেডার কমিশনটা পেয়েছে। ঠিক আছে, এইবার এটা হচ্ছে শুভদীপ যেটা করলো সেটা হচ্ছে ক্রেডিটে সেল করলো। ঠিক আছে, ক্রেডিট কথাটা লিখে দিলাম। ক্রেডিটে সেল করলো হচ্ছে 4200 পেন ও সেল করে দিল। ঠিক আছে, তাহলে আমার কি দাঁড়ালো, তাহলে 100 পেন, তার মধ্যে আবার 100 পেন ট্রানজিটে লস মানে হারিয়ে গিয়েছে। আর এদিকে আবার বলছে 50টা পেন ফাউন্ড শর্টেজ ইন গোডাউন, 50টা পিস আবার গোডাউনে শর্টেজ হয়ে গেছে। যদিও আবার এখানে আবার বলে দিচ্ছে যে হুইচ কনসিডার অ্যাজ নর্মাল, যেটাকে আবার নর্মাল লস বলা আছে। প্রিপেয়ার দ্য ব্যাংকস বুকস অফ গৌতম বিশ্বাস, এই গৌতমের নামে অ্যাকাউন্টটা তৈরি করো, মানে আগের অ্যাকাউন্টের সঙ্গে সমানই, কিন্তু এবার একটা তৈরি করতে হবে। এটাকে প্রথমে করতে হবে ইন দ্য বুকস অফ গৌতম বিশ্বাস, গৌতম কনসাইনমেন্ট টু শুভদীপ অ্যাকাউন্ট, ডেট পার্টিকুলার অ্যামাউন্ট, ডেট পার্টিকুলার অ্যামাউন্ট হলো। এখানে কি করব, শুভদীপের কাছ থেকে দেনা পাওনা ব্যাপারটা তো জানতে হবে। তাহলে শুভদীপ অ্যাকাউন্ট এখানে দেবো, ডেট পার্টিকুলার অ্যামাউন্ট, ডেট পার্টিকুলার অ্যামাউন্ট এখানেও হবে, এখানে ডেবিট এখানে ক্রেডিট, এখানেও তাই ডেবিট, এটা হবে ক্রেডিট। এবার এক এক করে কোশ্চেন যেভাবে দেওয়া আছে সেভাবে পড়ি। এটা আমাদের অনেকটা মুখস্থ হয়ে গেল, একই অঙ্ক। 5000 পিস পাঠিয়েছি 10 টাকা করে, তাহলে কি হবে, টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট বলে আমি এখানে দিয়ে দেবো 5000 10 সমান 50,000 টাকা। এই পর্যন্ত আমার হয়ে গেল। তারপর লিখেছি কি, যে 15 টাকা করে বিক্রি করতে বলেছি, সেটা পরের হিসাব। গৌতম এর মধ্যে 1200 টাকা ডাইরেক্ট এক্সপেন্সেস খরচ করেছে। 2টা কমন, ব্যাংক অ্যাকাউন্ট, ডাইরেক্ট এক্সপেন্সেস 1200 টাকা, 2টা কমন। শুভদীপ ইনকার্ড ₹300 হচ্ছে লেবার চার্জ, এটা ডাইরেক্ট এক্সপেন্সেস, তাহলে এটা আলাদা লিখতে হবে। আর ইন্স্যুরেন্স আর গোডাউন রেন্ট 700 আর 1200। শুভদীপ অ্যাকাউন্ট বলে লিখলাম। এটা হচ্ছে লেবার 300 টাকা, ইন্স্যুরেন্স 700 টাকা, গোডাউন রেন্ট 1200 টাকা, এইটুকু লিখলাম। যেহেতু এটা শুভ করেছে, তাহলে শুভর অ্যাকাউন্টে আবার এটা ক্রেডিটে বসবে, সুতরাং এটা আমি বাই কনসাইনমেন্ট টু শুভদীপ অ্যাকাউন্ট। এটা হলো কেন, মানে কোন অ্যাকাউন্ট থেকে আমি পাচ্ছি, এই যে এখানে ইনকার্ড হয়েছে, এটা তো এই অ্যাকাউন্ট থেকে ইনকার্ড হয়েছে, তাহলে ওর অ্যাকাউন্টে যখন যাবো তাহলে এই নামটা চলে আসবে ঘুরে। তাহলে এখানে আমি এই 2200 টাকাটা লিখে দিলাম। তারপরের ঘটনাগুলো দেখি।
তারপরে যেগুলো যেগুলো বলছে সেগুলো হলো যে শুভদীপ 10% কমিশন পাবে, আর 1% সেলের উপরে, আর 1% পাবে হচ্ছে ডেল ক্রেডার কমিশন। তাহলে ডেল ক্রেডার কমিশন পাবে, তার মধ্যে শুভদীপ 15 টাকা করে বিক্রি করেছে, ক্রেডিটে সেল করলো 4200, 4200 টাকা। তাহলে এখানে একটা গল্প দাঁড়িয়ে গেল যে শুভদীপ কিন্তু ডেল ক্রেডার কমিশন পাচ্ছে, তার মানে আমার কাছে ওই ডেটর্স ক্রেডিটর্সের গল্পটা কিন্তু আর থাকলো না, কারণ ও বিক্রি করেছে মানে ওর নিজের। তাহলে আমি কিন্তু এখানে বাই শুভদীপ অ্যাকাউন্ট বলে আমি কিন্তু ক্রেডিটে সেল করেছে না নগদে সেল করেছে সেটার আমার কাছে আর কোনো ভ্যালু থাকলো না। তাই জন্য আমি 4200 টাকা, 4200টা বিক্রি করেছি, উনি তো 15 টাকা করে বিক্রি করেছে, মানে 63,000 টাকা আমি কিন্তু ডাইরেক্ট ধরে নেব। এইবার তাহলে আমার শুভদীপের অ্যাকাউন্টে আরও দুটো জিনিস থেকে গেল। তাহলে কি দাঁড়ালো? নর্মাল কমিশন 10% হলে 6,300 টাকা, আর একটা হচ্ছে ডেল ক্রেডিয়ার কমিশন, ডেল ক্রেডিয়ার কমিশন 1%, সেটা হলে 630 টাকা। এইবার আর তো বাকি কিছু থাকে না। এইবার শুভদীপের, যেহেতু শুভদীপের নামে আবার এই দুটো ঢোকালাম, তাহলে আমাকে এখানেও কিন্তু আবার বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট বলে আমাকে কিন্তু লিখতে হবে ওই যে 6,930 টাকা, দুটো যোগ করেছি, 6,930 টাকা। এইটা আমরা যোগ করে দিলাম, যোগ করে বসিয়ে দিলাম, এই দুটোর যোগফল আর কি। আচ্ছা, এরপরে আমার বাকি কি থাকলো না, অ্যাবনর্মাল লস হয়েছে, সেটা আমি এখানে পড়ছি। এই যে পেন, 100টা পেন, এখান থেকে কি হয়েছে, ইন ট্রানজিটে লস হয়ে গেছে। আবার 50টা পেন শর্টেজ হয়েছে, যেটাকে আবার নর্মাল হিসেবে ধরে নিয়েছে। ঠিক আছে, তাহলে ভালো কথা, 100টা পেন শর্টেজ হয়েছে, তাহলে 100টা পেনের আগে আমাকে অ্যাবনর্মাল লস বার করতে হবে। তাহলে আমি প্রথমে এখানে বাই অ্যাবনর্মাল লসটা আগে লিখতে পারলে ভালো হতো, তো যাই হোক হয়ে গেছে যখন, পরে লিখলেও হবে। অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট, এটা কত পেন, 100 পেন। এবার নোট 01, এই 1 নম্বর নোটটা দেখো, এখানে বলে দিলাম, এইখানে আমি নোটটা তৈরি করব, এই দুটো পার্টে নোটটা তৈরি করবো। একটা ক্লোজিং স্টকের নোট তৈরি করতে হবে, তো ওয়ার্কিংস বলে লিখলাম। 1 নম্বরে নোট 01, ভ্যালু অফ অ্যাবনর্মাল লস, তাহলে কত হবে, কস্ট অফ 5,000 পেন সমান 50,000, অ্যাড ডাইরেক্ট এক্সপেন্সেস। এখানে যেহেতু ইন ট্রানজিটে লসটা হয়ে গেছে, তার মানে শুভদীপের কাছে তো মালটা পৌঁছায়নি, তাহলে এখানে কিন্তু আমি এইখানে যে ডাইরেক্ট এক্সপেন্সেসটা হচ্ছে শুধু সেইটুকুই নেব, কারণ শুভদীপের কাছে পৌঁছাবে, তারপরে তো লেবার চার্জ তারপরে পড়বে। তাহলে যে পেনটা ইন ট্রানজিটে লস হয়ে গেল তার উপরে কিন্তু এই ডাইরেক্ট এক্সপেন্সেসটা পড়বে না। এটা একটু বুদ্ধি খাটাতে হবে, এটা অঙ্কটা ওই করতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়, পরীক্ষার হল তো। এবার তাহলে ডাইরেক্ট এক্সপেন্সেস হলো 1,200 টাকা, তাহলে 51,200 টাকা হলো টোটাল কস্ট অফ 5,000 পেন। তাহলে কস্ট অফ 100 পেন, 100 পেন কেন করছি না, 100টা পেন আমার ট্রানজিটে হারিয়ে গেছে, তাহলে 100টা পেনের দাম কত, এটা কি করব, তাহলে আমাকে 51,200 সরিয়ে নিলে দেখতে পাওয়া যাবে, গুণিত 100, আর এটার দাম হচ্ছে 5,000টার দাম। তাহলে এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটলো, এটা কাটলাম, তাই না? তাহলে এইটা দিয়ে এটাকে যদি কাটি, তাহলে কি 5 একে 5, 0, 5 দুগুণে 10, 4, মানে 1,024 টাকা, 1,024 টাকা। তাহলে অ্যাবনর্মাল লস আমার বেরোলো 1,024 টাকা। এইখানে আমি অ্যাবনর্মাল লস
1024 টাকা লিখে রাখবো। এটা অনেক সময় আর একটা কথা বলে রাখি, এইটা অনেক সময় কি হয়, ইন্স্যুরেন্স ক্লেম পাওয়া গেছে অমুক তমুক বলে দেওয়া থাকে। তো এই ইন্স্যুরেন্স ক্লেমটা মানে এই অ্যাবনর্মাল লসটা তো এখানে আমি হিসাবের মধ্যে থেকে বাদ দেওয়ার জন্য এখানে যোগ করছি, মানে যাতে অ্যাবনর্মাল লসের জন্য এখানে কোনো এফেক্ট না পড়ে। তার মানে যদি ইন্স্যুরেন্স কিছু ক্লেম পায়, সেটাও তার মানে এখানে এফেক্ট পড়বেই না, কারণ ওটা কনসাইনমেন্ট সংক্রান্ত কোনো গল্পই না। তাই জন্যই তো আমি এখান থেকে পরিষ্কার বাদ দিয়ে দিচ্ছি, ইনকামের দিকে স্টক থেকে বাদ দিচ্ছি, ইনকামের দিকে এখানে মেরে দিচ্ছি, দিয়ে এখানে যাতে কোনো এফেক্ট না পড়ে। তার মানে ইন্স্যুরেন্স ক্লেম পেয়েছে কত টাকা অমুক তমুক যদি কিছু লেখা থাকে, সেটা কিন্তু কনফিউশন করার জন্য লিখে রাখবে, অঙ্কে দেওয়া থাকবে, সেসবের কোনো হিসাব এটার মধ্যে কিন্তু আসবে না। তবে আর একটা মেথড আছে, বাই ইন্স্যুরেন্স ক্লেম বলে একটা জিনিস এখানে লেখা থাকে। ঠিক আছে, ওই পদ্ধতিতে লিখলে অ্যাবনর্মাল লসের বদলে ওই যে টাকাটা খরচ হয়েছে সেটা ইন্স্যুরেন্স ক্লেম বলে ওখানে লেখা যায়, বা অ্যাবনর্মাল লস বাদ দিয়ে। তবে আমার মনে হয় অ্যাবনর্মাল লস লেখাটা ভালো। আচ্ছা, অ্যাবনর্মাল লস এইটা হয়ে গেল। এইবার আমি বলছি যে এখানে আমার তাহলে ক্লোজিং স্টক কত দাঁড়াবে। স্টক অন কনসাইনমেন্ট, স্টক অন কনসাইনমেন্ট কত দাঁড়াবে, 5000 পিস তো এনেছিলাম, মাইনাস 4200 পিস বিক্রি করে দিয়েছি, মাইনাস 100 পিস হচ্ছে আমার ইয়ে কি বলে ওটাকে, 100 পিস হচ্ছে আমার, এটা আচ্ছা চলে আসছে কেন, 100টা পিস হচ্ছে আমার নর্মাল লস। আরে যা, এইবার ভালো এসছে। 100টা পিস হচ্ছে আমার ইয়ে অ্যাবনর্মাল লস, মাইনাস 50টা হচ্ছে আমার নর্মাল লস। তাহলে কত থাকে, 800, 700 থেকে 50 বাদ দিলে 650। এই 650টা পেনের দাম আমাকে বার করতে হবে, তার জন্য নোট 2 ইউজ করি। ঠিক আছে, ওয়ার্কিংসের মধ্যে নোট 2টা ইউজ করতে চলে গেলাম। এবার 02 নোট 02 কি জিনিস বার করছি, ভ্যালু অফ ক্লোজিং স্টক। আমি ভ্যালু অফ ক্লোজিং স্টকটা বার করছি। এইখানে গিয়ে কি হবে, কস্ট অফ 5000 পেন, 5000 পেন, একটু জায়গা নাই তো তেমনি 50,000, অ্যাড ডাইরেক্ট এক্সপেন্সেস বাই গৌতম 1200, অ্যাড ডাইরেক্ট এক্সপেন্সেস বাই শুভদীপ 300। এবার টোটাল কস্ট অফ কত বললাম, টোটাল কস্ট অফ হচ্ছে 5000 পেন, তাহলে কত হলো 51,500। এবার লেস 100 পিসেস লস্ট ইন ট্রানজিট, তাহলে এটার দাম বের করেছি কত, 1024। তাহলে কত দাঁড়ালো, কস্ট অফ 4900 পেন, 4900 পেনের দাম। তাহলে এইটা আমি ক্যালকুলেটারে করে নিই, কি দাঁড়িয়েছে 51,500 মাইনাস 1024, তাহলে আমার দাঁড়াচ্ছে 50,476 টাকা। এবার আমার অ্যাবনর্মাল লস কত হয়েছে, অ্যাবনর্মাল লস এর মধ্যে থেকে তো হয়েছে হচ্ছে আমার 50 পিস, তাহলে কস্ট অফ 50, অ্যাবনর্মাল লসের জন্য কস্ট বার করতে হবে না, সরি আমি একটু ভুল বলে ফেললাম। তাহলে কস্ট অফ এই 4900 মাইনাস 4200 মাইনাস 50, মানে 650, সরি 4200 কেন হবে, মাইনাস 50 মানে হচ্ছে 4850 পিস। 4850 পিসের আমার দাম বেরালো হচ্ছে 50,476 টাকা। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমার কস্ট অফ
650টা তো হচ্ছে আমার ক্লোজিং স্টক, তাহলে 650 পেন ইজ, এটা ক্যালকুলেটরে ফেলতে হবে, 50 476 বাই 4850 কিন্তু 650 বিভক্ত 4850 কিন্তু 650, তাহলে 6765 টাকা দাঁড়ালো এটার দাম। তাহলে আমার ক্লোজিং স্টকের দাম 6765 টাকা। এইবার আমাকে প্রফিট লস বের করতে হবে, আর শুভদীপের কাছ থেকে কত টাকা পাবো সেটা বের করতে হবে। শুভদীপের কাছ থেকে এই টাকাটা আবার পাওয়া যাবে, এই টাকাটা আমি দিতে ভুলে গেছি, টু কনসাইনমেন্ট টু শুভদীপ অ্যাকাউন্ট, ৬৩,০০০ টাকা ওর কাছ থেকে পাবো, কারণ ডেল ক্রেডার কমিশনের মাধ্যমে করেছি। ও যা সেল করেছে ধারে করেছে না ইয়েতে করেছে, ধারে করেছে না, এই যে এটা লিখলাম, ধারে করেছে না নগদে করেছে সেটা আমার দেখার দরকার নেই। এইটা একটা দাঁড়ালো। তাহলে এখানে আমার প্রফিট আর লস কত দাঁড়াবে, এইখানে যোগ করলে দাঁড়াচ্ছে ৭০,৭89 টাকা। এটা যদি এখানে আসে ৭০,৭89 টাকা, এখানে তাহলে আমি কি লিখতে হবে, কি টু প্রফিট অন কনসাইনমেন্ট, CONSIGNMENT অ্যাকাউন্ট, এখানে ব্র্যাকেটে লিখে দিতে হবে ট্রান্সফার টু PNL অ্যাকাউন্ট। ঠিক আছে, এবার মাইনাস মাইনাস করলেই বেরিয়ে আসবে 50,000 মাইনাস 1200 মাইনাস 2200 মাইনাস 6,930, 10,459, 10,459 হলো আমার প্রফিট। আর এই দিকটায় যদি করি তাহলে এই দিকটায় 63,000, ঠিক আছে, এই দিকেও 63,000 হবে। আর এখানে তাহলে কি হবে, বাই ব্যালেন্স সিডি, যেহেতু আমার অঙ্কে তো কোথাও বলেনি যে টাকা টাকা দিয়ে দিয়েছে, অনেক সময় অঙ্কে বলা থাকবে যে টাকা যা হয়েছিল সব দিয়ে দিল, তাহলে আমার এইটুকু আমাকে করতে হবে, 63,000 থেকে মাইনাস করতে হবে 2,200 মাইনাস 6,930, 53,870 টাকা। এই টাকাটা এখন শুভদীপের কাছ থেকে গৌতম পাবে। আমাদের অঙ্ক 53,630 তাহলে আমার এই টাকাটা এখন আমার গৌতম শুভদীপের কাছ থেকে পাবে। শুভদীপ যেটা চেকে দিয়ে দিলে আমাদের গল্প শেষ হয়ে গেল, অঙ্ক শেষ হয়ে গেল।